আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি এখনকার সংবাদ আয়োজনে। সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি মেহরুন্নেসা তাহমিনা এবং আমি ফাবিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদ জামাতে মুসলিম উম্মাহ সহ দেশবাসীর কল্যাণ কামনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়। দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান। রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে কাজ করছে 2 সিটি কর্পোরেশন। নির্দিষ্ট সময়ের মধ্যে আবর্জনা পরিষ্কারের আশা। এবং টি-20 বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশ। তানজিম সাকিব ও মোস্তাফিজের পেস তাণ্ডবে নেপালকে হারিয়েছে 21 রানে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার প্রধান জামাত। বিশিষ্ট নাগরিক সহ সব স্তরের মানুষ ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত হয় সকাল 7টায়। মাজহারুল হক মান্নার রিপোর্ট। তাপপ্রবাহ উপেক্ষা করে ভোরের আলো ফোটার পর থেকেই রাজধানীর নানা প্রান্ত থেকে জাতীয় ঈদগাহের দিকে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সবার উদ্দেশ্য ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করা। 7:30টায় ঈদুল আজহার প্রধান জামাত। নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য প্রতিটি প্রবেশপথেই ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সুশৃঙ্খলভাবে একে একে ময়দানে প্রবেশ করেন মুসল্লিরা। নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন তারা। এবার ময়দানের বাহিরে বিস্তৃত হয়নি জামাত। নামাজের আগে দেওয়া বয়ানে কোরবানির অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা হয়। ঠিক 7:30 শুরু হয় ঈদের প্রধান জামাত। এতে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, সিটি কর্পোরেশনের মেয়র, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের মানুষ। কাঁধে কাঁধ মিলিয়ে 6 তাকবীরের সাথে ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা। খুতবা শেষে হাজারো হাত একসাথে ওঠে মহান আল্লাহর দরবারে। মুসলিম উম্মার, দেশ ও মানুষের মঙ্গল কামনা করে মোনাজাতে অংশ নেয় ধর্মপ্রাণ মানুষ। মোনাজাত শেষে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। আল্লাহ কবুল করুক, আমিন। এটাই প্রত্যাশা করি। ওকে নিয়ে আসলাম যে এটা জাতীয় ঈদগাহ, তো প্রেসিডেন্টের সাথে নামাজ পড়ার অভিজ্ঞতাটা যাতে হয়। ঈদের মাধ্যমে আল্লাহ তাআলা অশেষ রহমত যে সুন্দর সুষ্ঠুভাবে নামাজটা পড়তে পারছি, তার জন্য আলহামদুলিল্লাহ। আজকে আমার ছেলে, মা এবং আমার ওয়াইফকে নিয়ে আসছি, খুব ভালো লাগছে। ঈদ মোবারক। নিজেদের জন্য, পরিবারের জন্য, সকলের জন্য শুভ কামনা এবং কল্যাণ কামনায় আমি দোয়া করেছি। এখানে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য আমরা দোয়া কামনা করেছি। প্রতিবারের মতো এবারও বড়দের সাথে নামাজ আদায় করতে আসেন শিশুরা। ঈদ মোবারক। আমার ভালো লাগছে। আমি আমার ভালো চাইছি, সবার দোয়া করছি। অনেক ভালো লেগেছে আজকে। আমি সবার সাথে ঈদগাহে নামাজ পড়তে এসেছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। অনেক ভালো আয়োজন ছিল সবকিছুই। এটা একটা পারিবারিক বন্ধন আমি মনে করি। একসাথে যে এসেছি, পারিবারিক বন্ধন আরো অটুট হবে। প্রথম জামাতের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পরপর অনুষ্ঠিত হয় ঈদুল আজহার আরও 4টি জামাত। পবিত্র ঈদুল আজহার শিক্ষা হলো মনের পশুকে জবেহ করে খোদাই রঙে সাজিয়ে তোলা নিজেকে। এটা শুধু মুখের কথা নয়, কাজে কর্মে যেন প্রতিদিন প্রতিফলিত হয়, এমনটা আশা করছেন ঈদগাহে আসা মুসল্লিরা। সবাইকে ঈদ মুবারক। জাতীয় ঈদগাহ থেকে মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সমাজের বিত্তবানদের, দারিদ্র্য পীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বঙ্গভবনে বিশিষ্ট ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় করে রাষ্ট্রপতি বলেন, কোরবানির বর্জ্য যেন সময়মতো সরিয়ে নেওয়া সম্ভব হয়, সেজন্য সবাইকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। নীলাদ্রি শেখর রিপোর্ট। পবিত্র ঈদুল আজহায় বঙ্গভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
পরিবারের সদস্যদের নিয়ে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক করে সদস্য ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফিলিস্তিনি জনগণের কষ্ট লাঘবে পাশে দাঁড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। ফিলিস্তিনের গাজা সহ বিশ্বের অনেক স্থানে মানুষ অনাহারে, অর্ধাহারে ও বিনা চিকিৎসায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তাদের কথাও আমাদের ভাবতে হবে, তাদের দুঃখ কষ্ট লাঘবে এবং ঈদের খুশিতে তারাও যাতে শরীক হতে পারে সে চেষ্টা সমগ্র মুসলিম বিশ্ববাসীকে এবং ফিলিস্তিনিদের প্রতি যে পাশ্চাত্য দেশসমূহের আনুগত্য আছে বা সহানুভূতি আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকেরই ইচ্ছা থাকলেও কোরবানি করতে পারছে না। তাই কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে সমাজের দারিদ্র্য পীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। কোরবানি পরবর্তী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে নগরবাসীকে নিজ নিজ স্থান থেকে ভূমিকা রাখতে বলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। কীট পতঙ্গ, মশামাছি ও বিভিন্ন রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে কোরবানির পর বাড়ির আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে আহ্বান জানাচ্ছি। আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেই। হিংসা বিদ্বেষ ভুলে অন্তরের কলুষতা পরিহার করে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এছাড়াও ঢাকা মহানগর আওয়ামী লীগ, উত্তর দক্ষিণ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। বরাবরের মতো এবারও ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে চ্যানেল আই মসজিদে। সকাল 7:15টায় তেজগাঁওয়ে চ্যানেল আই মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির সহ প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা অংশ নেন। এছাড়াও তেজগাঁও এবং পার্শ্ববর্তী এলাকার সর্বস্তরের মানুষ ঈদ জামাতে অংশ নেন। জামাত শেষে বাংলাদেশ ও মুসলিম বিশ্বের জন্য দোয়া করা হয়। পরে একই স্থানে রাজধানীর শেষ ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল 11:31। কোরবানির পর পশুর বর্জ্য অপসারণে কাজ করছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। 6 ঘন্টার মধ্যে বর্জ্য পরিষ্কারের টার্গেট নিয়ে মাঠে নামেন উত্তরের মেয়র। কিছু জায়গায় এরই মধ্যে বর্জ্য পরিষ্কার সম্পন্ন হয়েছে। পরাগাজিমের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহার নামাজের পর সকাল থেকেই পশু কোরবানি দেওয়া শুরু করেন নগরবাসী। 2 সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের কাজ শুরু হয় দুপুর 2টার দিকে। মিরপুর থেকে শুরু করে রাজধানীর কয়েকটি স্থানে বর্জ্য অপসারণের কাজ সরেজমিন পরিদর্শন করেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। বিভিন্ন জায়গায় ম্যাক্সিমাম কাজ গুছিয়ে ফেলা হয়েছে বা তারপর যা পশু যার কোরবানি দিচ্ছে, এখন যে গলিতে ঢুকলাম এখানে কিন্তু তারা কিছুক্ষণ আগে পশু কোরবানি দিয়েছে। তাদেরকে আমি বললাম তোমরা ক্লিয়ার করে ফেলো। আমি মাঠে আছি, আমার কাউন্সিলর, আমার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী, আমার সকল অফিসাররা আমরা মাঠে আছি এবং আমরা আশা করি আমাদেরকে জনগণ সেই সহায়তা করবে এবং সেই সহায়তার মাধ্যমে আমরা জনগণকে একটি সুন্দর পরিচ্ছন্ন ঢাকা দিতে পারি। উত্তর সিটি কর্পোরেশনের অধীনে
স্থায়ী অস্থায়ী মিলিয়ে কাজ করছেন 10,000 পরিচ্ছন্নতা কর্মী। গাড়ি রয়েছে 520টি। আগে রোডগুলো ক্লিন করছি, নিড আইল্যান্ড, শশা ড্রেন, সাইড মারিয়া ক্লিয়ার করে ময়লা হালাই দিয়ে তারপরে যাইয়া গোবর বজ্র তারপরে গোবরের বস্তা পরিষ্কার করছি, করে আবার ড্রেনগুলো সব পানি দিয়ে ধুয়ে দিছি, রক্তগুলা এটি আবার উড়ে টুড়ে আনিয়ে দেওয়া শেষ। আজকে যদি আমরা একটা জায়গার মধ্যে আমরা যদি করতে পারতাম 6 ঘন্টা না, আমরা 4 ঘন্টার মধ্যে আমরা সম্পূর্ণ করতে পারতাম। আসলে এক জায়গায় একটা ইস্যু হইতেছে। আমি সকালে 7টার সময় আমি কষাই পাচ্ছি, আপনি কষাই পাচ্ছেন 4টার সময়, তাহলে আপনার তো ওইটা হলো রাত 8টা বাজে যাবে। তা কিন্তু আমার কর্মীরা, আমার ভ্যান সার্ভিসরা সবাই অ্যালার্ট। দক্ষিণ সিটির বর্জ্য অপসারণের টার্গেট সময় 24 ঘন্টা হলেও তার আগেই কাজ শেষ হবে বলে আশা কর্তৃপক্ষের। নগরবাসীর মধ্যে যারা দেরিতে কোরবানি দিচ্ছেন তাদের পশুর বর্জ্য পরবর্তী 6 ঘন্টার মধ্যে অপসারণ করার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেক্ষেত্রে তাদের নির্ধারিত হটলাইন 16106 নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। পরাগ আজিম, চ্যানেল আই, রামপুরা, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মৌসুমি ও ফড়িয়া ব্যবসায়ীরা কাঁচা চামড়া সংগ্রহ করে বিক্রি করছেন। প্রতিটি বড় গরুর চামড়া 1 থেকে 1,500 টাকায় কেনাবেচা হচ্ছে। হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন বলছে তারা এবার ঢাকা থেকে 1 লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মাসরুর শাকিলের রিপোর্ট। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব মতে সারা দেশে এবার 1 কোটি গরু বিক্রি হয়েছে। রাজধানীর গরুর কাঁচা চামড়া কেনাবেচার উল্লেখযোগ্য স্থান সায়েন্স ল্যাব মোড়। ঈদের দিন দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকার মৌসুমি ও ফড়িয়া ব্যবসায়ীরা কাঁচা চামড়া সংগ্রহ করে বিক্রি করতে নিয়ে আসেন। আমরা মাত্র নিলাম 800-900 টাকা, এই 700, 750 এরকম, আবার বড় মাল হলে 800। কলা বাগান থেকে দাম বললো 2টা 2000 টাকা, অথচ আমি কিনা হলো 2টা 1800 টাকা। আমরা 600, 700, 800 টাকা করে কিনতেছি ভাই। দাম তো মনে করেন কিনতে পাগল, বেচতে ছাগল। আমরা তো যে বাজার অবস্থা দেখতেছি, যে যারা মৌসুমি ব্যবসা তারা 2টা পয়সা কামাইতে পারে না। তবে এসব চামড়ার গন্তব্য রাজধানীর পুরনো ঢাকার পোস্টার, হাইড অ্যান্ড স্কিন কারখানাগুলো। সেখানে শতাধিক কারখানায় কাঁচা চামড়ায় লবণ দেওয়া হয়। ঢাকায় প্রায় 7 লাখ পিসের মতো জবাই হয়। এই লবণজাত করার জন্য আমাদের আড়তদার, ব্যাপারী, ফড়িয়া, পাইকার এরা সবাই লবণজাত করার জন্য প্রস্তুত। আমাদের পাশাপাশি সবচেয়ে বেশি উদ্যোগ নিচ্ছে মৌসুমী ব্যবসায়ীরা। তারাও বিভিন্ন পাড়া মহল্লা থেকে মাল খরিদ করতেছে, যারা লবণজাত করবে তারা, এবং আমাদের পাশাপাশি ট্রেনের মালিকরা মাল খরিদ করে। এখন ট্যানারিগুলো সরাসরি চামড়া সংগ্রহ করে থাকে। সরকার এবার প্রতি বর্গফুট কাঁচা চামড়ার দাম 55 থেকে 60 টাকা নির্ধারণ করেছে। রাজধানীর পোস্তায় যে কাঁচা চামড়ার লবণ প্রক্রিয়াজাত করার মধ্য দিয়ে সেটি ট্যানারির জন্য প্রস্তুত করা হয়, সেটির সবচেয়ে বেশি যোগানটা এই সময় আসে। কাঁচা চামড়া ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন এবার চামড়ার যে দর নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং যে দামে চামড়া কেনাবেচা হচ্ছে তাতে পর্যাপ্ত লাভ করে তারা চামড়া ব্যবসাকে টিকে রাখতে পারবেন। রাজধানীর পোস্তা থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই। এবার রয়েছে আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন সহকর্মী মিশু চৌধুরী। যাচ্ছি তার কাছে। মিশু। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আই স্পোর্টস। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। আর শুরুতেই থাকছে নিওকিয়া টি20 ওয়ার্ল্ড কাপ 2024। টি20 বিশ্বকাপে নেপালের বিপক্ষে 21 রানের জয়ে সুপার 8-এ বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবারের মতো টি20 বিশ্বকাপে 3 ম্যাচে জয় পেল টাইগাররা। সেন্ট ভিনসেন্টে 107 রানের টার্গেটে খেলতে নেমে টাইগার পেসারদের বোলিং তোপে 85 রানে গুটিয়ে যায় নেপালিরা। 7 রানে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের পেসার তানজিম সাকিব। ডি গ্রুপে সব মিলিয়ে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ডে নাজমুল শান্তর দল। ঈদের সকালে দেশবাসীকে জয় উপহার দিল টাইগাররা। এই জয়ের ফলে 2026 সালে টি20 বিশ্বকাপে
সরাসরি খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ। আদিল আহমেদ শানের রিপোর্টে আরও বিস্তারিত। গ্রুপ পর্বে 4 ম্যাচের 3টি জিতে বাংলাদেশ নিশ্চিত করল টি-20 বিশ্বকাপ ক্রিকেটের সুপার 8 রাউন্ড। শ্রীলঙ্কা, পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো পরাশক্তি যা পারেনি সেই সুপার 8 নিশ্চিত করে সন্তুষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে টপ অর্ডার ব্যাটিংয়ে ব্যর্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন টাইগার অধিনায়ক। তিনি বলেন, বারবারই ভুল হচ্ছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেন্ট ভিনসেন্ট থেকে সাইদুর রহমান শামীমের রিপোর্ট। 2000 থেকে আমাদেরকেই বের হয়ে আসতে হবে। নেপালের অধিনায়ক রোহিত পাউডেল টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ও নেপালের গ্রুপ রাউন্ডের ম্যাচ শুরুর আগে দুই দেশের ক্রিকেট সমর্থকদের উচ্ছ্বাসে সেন্ট ভিনসেন্টের আনসফেল স্টেডিয়ামে বসেছিল আনন্দের হাট। প্রিয় দলকে সমর্থনের পাশাপাশি প্রতিপক্ষকে ভড়কে দেওয়ার চেষ্টায় ম্যাচের আগে মাঠের বাইরে তৈরি হয় মধুর প্রতিদ্বন্দ্বিতা। দর্শকদের বিনোদন দিতে আয়োজকদের আয়োজনেরও কমতি ছিল না। সাইদুর রহমান শামীমের আরও একটি রিপোর্ট। টি-20 বিশ্বকাপ ক্রিকেটে দুই প্রতিবেশী বাংলাদেশ ও নেপালের গ্রুপ পর্বের লড়াই। সাপ্তাহিক ছুটি, ঈদ উৎসবের ডামাডোলের মাঝেও আর্নেসভেল স্টেডিয়ামে ক্রিকেট উৎসবে সামিল হওয়ার ব্যাকুলতা দুই দলের ভক্তদের। আগের ম্যাচে সাউথ আফ্রিকার সাথে বিরোচিত লড়াইয়ের জেরে ক্রিকেটের নবীন নেপালি ভক্তদের মাঝে শক্তিশালী প্রতিপক্ষকে দেখে নেওয়ার প্রবল আত্মবিশ্বাস। লাল সবুজের সমর্থকরাও কোনো অংশে পিছিয়ে ছিলেন না। শুরুর জড়তা কাটিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত মিলেছে নেদারল্যান্ডসের ম্যাচে। এই বাংলাদেশ যাবে অনেক দূর, এই চাওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে সেন্ট ভিনসেন্টের সপরিবারে হাজির হয়েছেন বাংলাদেশি সুজানা চৌধুরী। We are here in beautiful St. Vincent to enjoy the game between Bangladesh and Nepal. Go Bangladesh! পরিবারের অন্যান্য সদস্যরাও ক্রিকেট ভালোবাসেন, লাল সবুজকে ভালোবাসেন। Bangladesh performance in T20 has been great this World Cup. Great to see such good improvement in the team, and really looking forward to a good game tonight, and hopefully they're on to the Super 8. They're not going to win the entire game. Hopefully they can get to the Super 8. ক্রিকেট ভক্ত এই পরিবারের আশা ফাইনালে মুখোমুখি হবে তাদের দুই প্রিয় দল। আশা করছি ভালো করবে। কয়েকদিন ধরে তো অ্যাকচুয়ালি হেরেছে বাংলাদেশ, কিন্তু তারপরেও সুপার 8-এ তারা আগাতে পারছে, প্রমোট করতে পারছে। সো হোপিং অল দ্য বেস্ট যে ওরা আরও আগাতে পারে এবং সেমিফাইনাল থেকে ফাইনালসে যেতে পারে। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, আর্নেসভেল স্টেডিয়াম, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ। প্রিয় দর্শক, টি-20 বিশ্বকাপের আরও নতুন নতুন তথ্য নিয়ে নিউজরুমের নিউ কেয়ার প্যাভিলিয়নে আছেন তাফহিমুল ইসলাম সুজন। সরাসরি যাচ্ছি তার কাছে। সুজন, টি-20 বিশ্বকাপ নিয়ে আর কি নতুন তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ মিশু। আপনি জানেন যে বাংলাদেশ দল আজকে নেপালের বিপক্ষে জিতে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ পৌঁছে গেছে। এই টি-20 বিশ্বকাপের সুপার 8-এ পৌঁছে যাওয়ার পরে বাংলাদেশ আজ একসাথে দুটি ঈদ উদযাপন করছে। এক ঈদ হচ্ছে ঈদুল আজহা, আর একটি ঈদ হচ্ছে যে বাংলাদেশ যে সুপার 8-এ পৌঁছে গেছে এই আনন্দ। বাংলাদেশ দল একটি আবেগপ্রবণ, বাংলাদেশের মানুষ একটি আবেগপ্রবণ জাতি। এর ফলে যে বাংলাদেশের কোনো খেলায় যদি হেরে যায় তাহলে বাংলাদেশের যে খেলোয়াড়রা আছে তাদেরকে গালাগালি করা হয়। এরপর যদি বাংলাদেশ দল কোনো খেলায় জিতে যায় তাহলে কিন্তু এই আনন্দ সবাই একসাথে উপভোগ করে। আজকে থেকে এর আগে যে ম্যাচগুলো ছিল গ্রুপ পর্বে বাংলাদেশ দারুণ খেলেছে, বিশেষ করে হচ্ছে যে ব্যাটিংয়ের থেকে বোলিং ভালো কিছু করেছে বাংলাদেশ দল। আশা করা যায় যে গ্রুপ পর্ব শেষ হয়ে গেছে, এখন হচ্ছে সুপার 8-এ, আর সুপার 8-ও ভালো কিছু করবে বা আরও কিছু উপহার দিবে বাংলাদেশ দল। একটু বলে টি-20 বিশ্বকাপ, টি-20 মানেই হচ্ছে পাওয়ার প্লেতে ধুমধারাক্কা ব্যাটিং কিংবা দলগুলোর হচ্ছে রেকর্ড রান সংগ্রহ, কিন্তু এবারের বিশ্বকাপে সেটি দেখা যায়নি। এতে দেখা যাচ্ছে যে বিশ্বকাপের যে গ্রুপ পর্ব যে ম্যাচগুলো হয়েছে এই ম্যাচ এখন পর্যন্ত সেই গ্রুপগুলোতে সে দেখা যায়নি। দেখা গেছে যে বোলারদের দাপট একটু দেখা গেছে। এর ফলে ব্যাটসম্যানরা রান করতে যেমন কষ্ট হয়েছে তেমন উইকেটও টিকে থাকতে কষ্ট হয়েছে। বাংলাদেশের আজকে যে ম্যাচটি হয়েছে এই ম্যাচের দিকে তাকালেও কিন্তু সেটি বোঝা যায়। বাংলাদেশে আজকে তাজিম হাসান সাকিব কিংবা হচ্ছে মুস্তাফিজুর রহমান যে 4 ওভার করে বল করেছে, এর মধ্যে সাকিব জুনিয়র 21টি বল ডট দিয়েছে এবং হচ্ছে মুস্তাফিজুর রহমান 20টি বল ডট দিয়েছে। তাহলে বোঝা যায় যে বাংলাদেশ বোলারদের এবার যে পেসারদের আছে, ফাস্ট বোলারদের আছে, এই বোলারদের দাপটের কারণে বিশ্বকাপ এবার এক প্রকার রানহীন হয়ে যাচ্ছে। মিশু।
সুজন, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, নিউজ রুমের নিউক্লিয়ার প্যাভিলিয়ন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তাফহিমুল ইসলাম সুজন, জানাচ্ছিলেন টি-20 বিশ্বকাপের নতুন নতুন সব তথ্য। বড় জয় দিয়ে টি-20 বিশ্বকাপের আসর শেষ করল 2014 চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ডি গ্রুপের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে 83 রানে হারিয়েছে শ্রীলঙ্কা। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে 6 উইকেটে 201 রান তোলে লঙ্কানরা। সমান ছেচর বুশরার কাছে। মিশু, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জামিয়াতুল ফালাহ জাতীয় ঈদগাহ ময়দানে। সকাল 7:30টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। বিভাগীয় শহর খুলনায় উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল 8টায় নগরীর সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে সকাল 7:30টায়। কাদিরগঞ্জ হাজী লাল মোহাম্মদ ঈদগাহে নামাজ আদায় করেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। রংপুরে ঈদের প্রধান জামাত সকাল 8টায় জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। ময়মনসিংহ জেলায় 157টি মসজিদ সহ 2500 ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে। সিলেটে ভারী বৃষ্টি মাথায় নিয়ে নগরীর শাহী ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8টায়, তবে মুসল্লি সংখ্যা কম ছিল অনেক। পটুয়াখালীতে ঈদুল আজহার নামাজের বড় জামাত অনুষ্ঠিত হয় পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। খতিব ছিলেন মৌলানা মোহাম্মদ আবু সাঈদ। নামাজ শেষে দেশ জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল আজহার 197তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় 4 স্তরের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত ঈদ জামাতে ইমামতি করেন মৌলানা হিফজুর রহমান খান। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল একটি বিরতি নেবার, এবং বিরতির পর আরো যা থাকছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদুল আজহার জামাত হয়েছে দিনাজপুরে। গৌড়ে শহীদ বড় ময়দানে জামাতে অংশ নেন প্রায় 3 লাখ মুসল্লি। দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য ছিল 2টি বিশেষ ট্রেন। শাহ আলম শাহীর তথ্য, ভিডিও চিত্রে মাহফুজুল হাসানের রিপোর্ট। সোমবার সকাল থেকে মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দিনাজপুর গৌড়ের শহীদ বড় ময়দান। উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদ জামাতে অংশ নিতে সমবেত হয় অসংখ্য মানুষ। ঈদগাহের প্রায় 22 একর জায়গার অধিকাংশ পূরণ হয়ে যায়। নামাজে অংশ নেন আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম, হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ 3.5 লাখের বেশি মুসলমান। অন্যতম বৃহৎ জামাতে নামাজ আদায় করতে পেরে আনন্দিত মুসল্লিরা। আমি নীলফামারীতে এসেছি এশিয়ার বৃহত্তম দিনাজপুর ঐতিহাসিক গৌড়ের শহীদ ময়দানে ঈদুল আজহার নামাজ পড়ার জন্য। একসঙ্গে অনেক মানুষ সর্বপ্রথম জীবনের এত লোক সহকারে নামাজ পড়তে পারলাম। ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ঈদগাহ জুড়ে ছিল 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মাঠে ছিল 5টি ওয়াচ টাওয়ার, পুলিশ ও র্যাবের অস্থায়ী ক্যাম্প। মুসল্লি যারা এসেছেন তারা সুশৃঙ্খলভাবে তারা গেট দিয়ে প্রবেশ করেছেন। তল্লাশির আওতায় এসেছেন, নিজেদেরকে নিয়ে এসেছেন। গত কোরবানির ঈদের চেয়ে এবার লোক সমাগম বেশি হয়েছে। আপনারা এক পর্যায়ে আমাদের সকলকে তুলে দিতে হয়েছিল লোক সমাগম বেশি থাকার কারণে। দৃষ্টিনন্দনে ঈদগাহ মিনারে রয়েছে 52টি গম্বুজ। ঈদ জামাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঈদগাহ মাঠের রূপকার ও উদ্যোক্তা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। আমরা দোয়া করেছি যাতে আমরা সবাই মিলে শান্তিতে শান্তির পৃথিবী গড়ে তুলতে পারি। আমরা এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করেছি, আমাদের দিনাজপুরের মানুষের জন্য দোয়া করেছি। দেশ জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য শান্তি কামনা করে ঈদের নামাজে বিশেষ মোনাজাত করা হয়। নামাজে ইমামতি করেন মাওলানা শামসুল হক কাশেমি। মাহফুজুল হাসান, চ্যানেল আই। কোরবানির তাৎপর্য অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করার আহ্বান জানিয়েছেন
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিডিও বার্তায় তিনি বলেন, সকলকে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। দল মত নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ত্যাগ ও সততা চর্চার নিবেদিত হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। আমি দলমত নির্বিশেষে সকলকে একটি অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কর্ম, চিন্তায়, ত্যাগ, আনুগত্য এবং সততা চর্চায় নিবেদিত হওয়ার আহ্বান জানাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে বলেই দেশের বেশিরভাগ মানুষ কোরবানি দিতে পারেনি। ঈদের আনন্দ থেকে তারা বঞ্চিত হয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই যে খুশি, এটাকে উপভোগ করা, এটার যে একটা মন মানসিকতা, এটা কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে আজ নেই। সকলের বেদনাক্লিষ্ট মুখ, বেদনাবুজুর চেহারা, অনেক কষ্ট করে তারা কোরবানি দিচ্ছে। টাটা আন্তর্জাতিক সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৬০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন। একটি মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিকের দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কলকাতা থেকে শিলিগুড়ির রেল যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়। ট্রেন দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের রেলমন্ত্রী জানিয়েছেন, রেলওয়ে ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স উদ্ধার অভিযান চালাচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। নতুন রূপে ফিরল দেশের প্রথম নিজস্ব মেগা টেলিভিশন সিরিজ সাত ভাই চম্পা। ঈদুল আজহা উপলক্ষে বিনোদনের স্মার্ট দুনিয়া আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ওয়েব ফিল্ম সাত ভাই চম্পা আদি খণ্ড ১, যেখানে ফুটে উঠেছে অঙ্গ বঙ্গ কলিঙ্গ ৩ রাজ্যের গল্প। মেগা টিভি সিরিজ সাত ভাই চম্পা পরিচালনা করেছেন রিপন নাগ। সাত ভাই চম্পার প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন অমিত সিনহা, চৈতি, বৃষ্টি, ঝুমুর, নওশাবা, সুব্রত, মাজহারুল ইসলাম, আহমেদ শরীফ, শাহির আমান চৌধুরী, নাদির খান, হুমায়ুন সাধু প্রমুখ। প্রিয় দর্শক, এবার জয় ব্যানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। রাজশাহী মহানগরীর কোরবানির পশুর বর্জ্য দ্রুততম সময়ের মধ্যে অপসারণের কথা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। তিনি বলেছেন, কোরবানির বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের ১৪০০ কর্মী ৩৫টি টিমে ভাগ হয়ে কাজ করছে। শারীরিক শিক্ষা কলেজ সংলগ্ন পবাপাড়া সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থেকে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে মেয়র এসব কথা বলেন। গতবারের মতো এবারও ঈদের পরদিনই নগরবাসী পরিচ্ছন্ন শহর পাবেন বলেও আশা প্রকাশ করেন AHM খায়রুজ্জামান লিটন। আমাদের পরিকল্পনা হচ্ছে আজকে রাত 12টা একটার মধ্যেই পুরো শহরটি একবারে ঝকঝকে চকচকে আমরা করে ফেলবো, যাতে আগামীকাল এখানে কুরবানির কোনো উচ্ছিষ্ট বা রক্ত মাংস কোথাও যেন পড়ে না থাকে। নগরবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। এবারে রয়েছে কৃষি সংবাদ।
টানা তাপ প্রবাহ, খরা ও অনাবৃষ্টির কারণে এবছর যশোর সহ দেশের দক্ষিণের জেলাগুলোতে আমের ফলন বিপর্যয় হয়েছে। এ কারণে ভরা মৌসুমেও আমের আকাল দেখা দিয়েছে যশোরের পাইকার ও খুচরা বাজারে। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। যশোর শহরের পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন মনিহার মোড়ের ফলপট্টিতে দক্ষিণের সর্ববৃহৎ আমের মোকাম। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পরপরই এই মোকামে আম, লিচু সহ বিভিন্ন দেশীয় ফলের বেচাকেনা বাড়ে। এবছর মধুমাস পার হতে চললেও এখনও জমে ওঠেনি ফলের এ মোকামটি। খরা ও অনাবৃষ্টিতে আমের ফলন কম হওয়ায় এরকম ফলশূন্য হয়ে রয়েছে বৃহত্তর এই আমের মোকামটি। মাল কিনতে আসছে আপনার হাই দামে 70-72 টাকা মাল কিনতে আসছে, এখন মোকামে এসে মনে করেন ওই দামে বিক্রি করতে হচ্ছে। কিভাবে পাঠি বাঁচবে? মালের দাম যদি এত বাড়তি হয় তা এভাবে চলা খুবই কষ্ট। কাস্টমার খুবই কম, বেচা কিনাও কম, আমদানিও কম, আমের দামও অনেক। যেহেতু উৎপাদন কম, আমদানিও কম, সেটা মালের দামও বেশি, এক্ষেত্রে দেখা যাচ্ছে কাস্টমারও খুব কম। এই বছর আম হয় নাই, যে জায়গায় 100% হয় সে জায়গায় এবছর 10% আম হয়েছে। পাশাপাশি দাম বেশি হয়, ক্রেতারাও আম কেনা থেকে বিরত থাকছেন। আবহাওয়ার কারণে অনেক ফলন কম হয়েছে আমের, এর কারণে অনেক দাম বেশি আম। চলতি মৌসুমে যশোরের ৩,৯২৪ হেক্টর জমিতে আম বাগান করা হয়েছে। গত বছরের চেয়ে এবার প্রায় ৩৫% ফলন কম হয়েছে বলে বলছে কৃষি বিভাগ। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। কক্সবাজারের পেকুয়ার সংরক্ষিত বনাঞ্চলে গড়ে উঠেছে হাজারো পাখির অভয়ারণ্য। পাহাড়ে ছোট ছোট গর্ত করে আবাসস্থল গড়ে তুলেছে নানা প্রজাতির পাখি। তবে পাহাড় কাটায় ধ্বংস হচ্ছে এসব অভয়ারণ্য। হুমকিতে থাকা পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ পরিবেশবাদীদের। নুরুল আলমের ভিডিও চিত্রে সারার আজম মানিকের রিপোর্ট। পেকুয়ার সংরক্ষিত বনাঞ্চলে পাহাড়ের গায়ে অসংখ্য ছোট ছোট গর্ত, সাপ কিংবা পোকামাকড় নয়, এসব গর্তে হাজারো পাখির বসবাস। কখনো খাদ্য সংগ্রহের পর নিড়ে ফেরা, আবার কখনো অবারিত দিগন্তে পাখা মেলে পাখির দল। পাখি খুব সুন্দর লাগে, পাখি বিভিন্ন ধরনের পাখি এখানে গাত্ত করে এখানে থাকে, ডিম পারে। হাজার হাজার পাখিটা বাসাও করছে, ওখানে বালু খেয়ে ফেললে পাখির বাসাটা নষ্ট হয়ে যাবে। পাহাড় কেটে বালু উত্তোলনের কারণে বসতি হারাচ্ছে এসব পাখি। বালু কাটার কারণে অনেক পাখিগুলো নষ্ট হয়, আর ভালো হয়ে দিলে কিছু কিছু যখন এখানে মেশিন চলতেছিল তখন তো অনেক ধোঁয়ার কারণে বাচ্চাগুলোর ক্ষতি হয়, অক্টেনের ধোঁয়াগুলোর কারণে। পাখির অভয়ারণ্য রক্ষায় সংরক্ষিত বনাঞ্চলে নজরদারি বাড়ানোর তাগিদ পরিবেশবিদদের। দস্যুরা পাহাড় কাটছে, আর পাহাড় কাটার ফলে আমরা নিয়মিত দেখছি যে এখানকার জীববৈচিত্র্য যেমন ধ্বংস হচ্ছে, তেমনি প্রাণ প্রকৃতিও ধ্বংস হচ্ছে। প্রাণ প্রকৃতি রক্ষার ক্ষেত্রে এটি একটি অশনি সংকেত বলে আমি মনে করছি। পরিবেশ প্রকৃতি ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান পরিবেশবিদদের। এই পাহাড়েই গর্ত করে নানা প্রজাতির পাখি আশ্রয় নিয়েছে। পাখির এই আশ্রয়গুলোকে সংরক্ষণ করা প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবিদরা। কক্সবাজারের পেকুয়ার টৈটংয়ের সংরক্ষিত বনাঞ্চল থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার, এবং বিরতির পর আরও যা থাকছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। চলুন দেখে নিই এখনকার আয়োজনগুলো। দ্বিতীয় দিনের মতো মিনা ময়দানে অবস্থান করা বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজিরা শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করছেন। হিট স্ট্রোকে মারা গেছেন 3 জন হাজি। মক্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন MY আলাউদ্দিন। দ্বিতীয় দিনেও পর্যায়ক্রমে 3টি শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা। মক্কায় হারিয়ে যাওয়া হাজিদের স্বজনরা কখনো হাসপাতাল, কখনো বাংলাদেশ হজ মিশন তথ্যকেন্দ্র, কখনো মিনা তাঁবুগুলোতে খুঁজছেন। আরফাদান ময়দান থেকে গতকালকে আমার আব্বা 3টার দিকে, দুপুর 3টার দিকে নিখোঁজ হয়ে যায়। তো এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পাই নাই। তো আজকে আমি দুপুরের দিকে আইসা বাংলাদেশ হজ মিশন অফিসে ওনার নামে যে নিখোঁজ হয়ে গেছে এই ইনফরমেশনটা দিছি। এরপরে তো আমি কাঁদতাছি 2 দিন ধরে, খালি যে আল্লাহ জিকির করতেছি, ইস্তেগফার করতেছি যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। তুমি আমি হারিয়ে গেছি কালকে আরাফাত থেকে, আমার কোনো খাবার টাবার নাই, গলা মুখ ফুগায় আমি আর কথা কইতারি।
রোববার হিট স্ট্রোকে 3 জন সহ এ পর্যন্ত 21 জন বাংলাদেশি হাজি মারা গেছেন। নিখোঁজ হাজিদের খুঁজে তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ হজ মিশন। ধারণা বাংলাদেশে আছে, আমাদের এখানে 3 জন মারা গেছে। আমি আরাফাতে আমি নিজেই দেখেছি হিট স্ট্রোকে। আপনাদেরকে মূল প্রবলেমটা হচ্ছে মানুষ হজ করতে আসে আফটার 70 ইয়ার্স। আপনার শরীরে যে সোয়েটিংটা হবে, আপনার তো বডি রেজিস্ট্যান্সই আপনার নাই। আমি আপনাদের মাধ্যমে সম্মানিত হাজিদেরকে অনুরোধ করব ভবিষ্যতে যে হজটা যৌবনে করেন। হারাইছে, আমরা খোঁজার চেষ্টা করতেছি এবং পেয়ে যাব। হারিয়ে যাওয়া হাজিগণ দ্রুতই ফিরে আসবেন এই প্রত্যাশাই। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। ইচ্ছা থাকলেও বাস আর ট্রেনের টিকিট কেটে দেশের বাড়িতে যাওয়া যায় না প্রবাসীদের। মা বাবা, পরিবার আর স্বজনদের সাথে সবারই ঈদ আনন্দ উৎসবে যোগ দেওয়া হয় না। প্রবাসীদের ঈদ আয়োজন নিয়ে কানাডা প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের রিপোর্ট। কানাডায় নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়া বাধ্যতামূলক। কেউ কেউ ছুটে যান শহরের অদূরের গরু ফার্মগুলোতে, কারো কারো অর্ডার থাকে গ্রোসারি দোকানে, যেখানে কোরবানির মাংস পেতে 3-4 দিন সময় লেগে যায়। আবার কারো কারো থাকে কর্মদিবস, তবুও খুব ভোরে নতুন পোশাক পরে আগে ভাগে বের হয়ে পড়ে ঈদের নামাজ আদায় করতে। প্রবাসের মাটিতে থাকলেও ঈদ আমরা উদযাপন করছি অনেক আনন্দ নিয়ে। তবে একটা জিনিস সত্যি, আমাদেরকে বাংলাদেশের কথা মনে করিয়ে দিচ্ছে চ্যানেল আই। প্রবাস জীবনে ঈদের দিনে প্রবাসী বাঙালিরা মিলিত হয় একে অপরের সাথে। শ্রদ্ধা, ভালোবাসা আর সহমর্মিতায় পরিণত হয় মিলন মেলার। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই একত্রিত হয়ে মেতে ওঠেন নানা গল্প আর আড্ডায়। আমরা অনেক দূরে থেকেও পরিবার পরিজন নিয়ে অনেক আনন্দ করছি, দেশের আত্মীয়স্বজনকে অনেক মিস করছি। আড্ডার পাশাপাশি থাকে ঈদ উপলক্ষে তৈরি নানা সুস্বাদু খাবার পরিবেশন। বিরিয়ানি, পোলাও, মাংস থেকে শুরু করে ঘরে পাতা দই সহ নানা খাবারের আয়োজন করা হয় এ মিলন মেলায়। প্রবাসে আমরা সবাই মিলে ভীষণ আনন্দময় একটি ঈদ উদযাপন করছি, সঙ্গে সঙ্গে বাংলাদেশকেও ভীষণ মিস করছি। এই মহামিলনের পাশাপাশি প্রবাস থেকে দেশের আত্মীয় স্বজনের সঙ্গেও চলে টেলিফোনে আলাপচারিতা। স্মৃতির জানালায় ঈদের দিনটি বড় কষ্ট হয়ে দেখা দেয় প্রবাসীদের। মনে করিয়ে দেয় শৈশবের সেই দিনগুলির কথা, মনে করিয়ে দেয় বাবা মার সাথে একসাথে ঈদ করার কথা। তারপরও দেশের স্বজনরা ভালো থাকুক, এমনটাই প্রত্যাশা এখানে বসবাসরত প্রবাসী বাঙালিদের। কানাডার ক্যালগারির এজমন্ড থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। চলুন দেখিনি সবশেষ আয়োজনগুলো। দুস্থ ও অসহায় মানুষের মাঝে কোরবানির পশুর মাংস বিতরণ করেছে হাইকোর্ট মাজার মসজিদ কর্তৃপক্ষ। দুপুরে অন্তত 600 জনের মধ্যে এই মাংস বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান সহ সুপ্রিম কোর্ট মাজার এবং মসজিদ কমিটির সদস্যরা। বিকেল 5টার মধ্যে কোরবানির পশুর 100% বর্জ্য অপসারণের দাবি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুপুরে নগরীর আলমাস সিনেমা হল এলাকায় সাংবাদিকদের এ তথ্য জানান চট্টগ্রামের সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। মেয়র জানান বর্জ্য অপসারণে প্রায় 4000 কর্মী কাজ করেছে। নগরীর 41টি ওয়ার্ডকে 7টি জোনে ভাগ করে মোট 322টি গাড়ি বর্জ্য অপসারণে কাজ করে। এবার রয়েছে খেলার খবর।